ওহ, কি অসাধারণ। এখানে আমাদের জন্য এই যে একটু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। বড্ড ঠান্ডা এখানে, এখন 8 ডিগ্রি 9 ডিগ্রি চলছে। এইটুকুনি কষ্ট তো করাই যায় এরকম জায়গায় আসার জন্য। নমস্কার বন্ধুরা, রোভার্স ব্লকের আজকের পর্বে আপনাদের স্বাগত। আজ আমাদের কাশ্মীর সিরিজের 6ষ্ঠ পর্ব, আর এই পর্বে সোনমার্গ ভ্রমণ সম্পর্কিত সব তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। জানাবো কোন সময় সোনমার্গ যাবেন, খরচ কত হবে, কি কি সমস্যায় পড়তে পারেন এবং সোনমার্গ যাওয়ার আগে কোন কোন বিষয়গুলি খেয়াল রাখবেন। এখানে যাওয়ার জন্য গাড়ি বুকিং, পনি বুকিং কিভাবে করবেন, কোন কোন ভুলগুলি এড়িয়ে চলবেন এখানে ঘুরতে গেলে, ইত্যাদি সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। আর আমাদের এই সিরিজের আগের পর্বগুলি যদি দেখে না থাকেন তবে সেগুলো দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে সেই ভিডিওগুলির লিংক অলরেডি আমি দিয়েই রেখেছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। গুড মর্নিং সবাইকে। আর এই মুহূর্তে আমি রয়েছি শ্রীনগরে, আর আজকে হচ্ছে 30শে এপ্রিল। আর এই যে দেখছেন কন্ডিশন, মেঘলা ওয়েদার, ওভারকাস্ট কন্ডিশন। আর এই মুহূর্তে এখানে শ্রীনগরের এখানে 12 ডিগ্রি চলছে এই মুহূর্তে, আর বৃষ্টির চান্সও রয়েছে। সুতরাং আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে আমরা যাব হচ্ছে সোনমার্গ। সোনমার্গ কীভাবে যাচ্ছি, রাস্তায় কী কী দেখার রয়েছে, প্লাস সোনমার্গে গিয়ে কী কী দেখবেন চেষ্টা করব সেইগুলো সব দেখানোর আপনাদের। ঠিক আছে, তো আমরা এই হোটেল থেকে লক করে রুম লক করে এই জাস্ট বেরোচ্ছি। এখন আমাদের গাড়িকে বলাই রয়েছে, গাড়ি আসছে। ঠিক আছে, আর এখানে এই মুহূর্তে বৃষ্টির চান্স তো একটা রয়েছেই। সুতরাং দেখা যাক অন দ্য ওয়েতে মানে কোনো সমস্যায় পড়ি কিনা, কারণ বৃষ্টিটাই হচ্ছে মেন প্রবলেম হয়ে গেছে। এরকম সময় তো জেনারেলি বৃষ্টি হয় না, কিন্তু ওই আর কি, কপাল খারাপ থাকলে যা হয়। তবে ঠান্ডাটা বেশ ভালোই রয়েছে। এবারে এখান থেকে সোনমার্গের ডিস্টেন্স হচ্ছে প্রায় 85 কিলোমিটার মতো বোধ হয়। আর যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা অ্যাটলিস্ট, অনেকটাই রাস্তা। তো টানা 2-2.5 ঘন্টা যেতে তো সময় লাগবেই, কিছু করার নেই। এবার ওখানে গিয়ে আমরা দেখব যে কি কি দেখার আছে, আপনাদেরকে সব ইনফরমেশন কিন্তু অন দ্য ওয়েতে দেবো। এই যে আমাদের গাড়ি এসে গেছে, ঠিক আছে, এবার গাড়িতে উঠবো, যে বেরিয়ে যাবো সোনমার্গের উদ্দেশ্যে। আচ্ছা, এইখানে আপনাদের কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই। সেটা হচ্ছে যে আপনারা শ্রীনগর যখন আসবেন, এখানে এলে আপনাদেরকে তো গাড়ি বুক করতেই হবে। মানে ধরুন সোনমার্গ, গুলমার্গ বা দুধপাথরি, এই যে জায়গাগুলো রয়েছে, এগুলো এক একটা জায়গা ঘুরতে কিন্তু এক এক দিন সময় লেগে যায়। ঠিক আছে, যেমন ধরুন আজকে আমরা শুধু সোনমার্গটাই ঘুরতে পারবো, কারণ ডিস্টেন্সটা বুঝতেই পারছেন, এখান থেকে যেতেই 2.5 ঘন্টা 3 ঘন্টাও লেগে যেতে পারে, মানে ডিপেন্ড করছে রাস্তার ওপর। তো সেই জন্য এক এক দিন আপনাকে এক একটা রাখতেই হবে, কিচ্ছু করার নেই। আর এরপর নেক্সট হচ্ছে যে গাড়ির যে খরচাটা, সেটা কীরকমভাবে হয় দেখুন। এই চত্বরে আপনারা গাড়ি পাবেন, কিন্তু আপনাদের আমি বলবো যে প্যাকেজের মতো করে নিয়ে নিতে, কারণ হচ্ছে তাতে কম খরচাটা হয়। কারণ আপনি যদি সিঙ্গেল ডে হিসেবে নেন তাহলে সেক্ষেত্রে 3000, 4000, 5000 এরকম আরও বেশিও নিতে পারেন। হ্যাঁ, সিজনের ওপর ডিপেন্ড করছে। কিন্তু আপনি যদি প্যাকেজে নিয়ে নেন, মানে ধরুন আপনি 3 দিনের প্যাকেজে নিয়ে নিলেন, এখানে এই গাড়ি রয়েছে প্রচুর, এই ডালগেটের আশেপাশে সব প্রচুর গাড়ি পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, তো এখানে যদি 3 দিনের কি 4 দিনের এরকম প্যাকেজ নিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই সস্তায় পড়বে। ঠিক আছে, যে কারণে আপনাদেরকে আমি আগেও বলছিলাম যে আমি আমার এক্সপিরিয়েন্সটা বলছি আপনাদেরকে, যে আমরা যখন ওই পেহেলগাম থেকে এলাম, ওখানেও যখন আমরা কথা বলছিলাম, ওখানেও আমাদেরকে বারবার প্যাকেজের কথা বলা হচ্ছিলো। তবে হ্যাঁ, প্যাকেজের কথা বলা হচ্ছিলো মানে এই নয় যে আপনারা যা প্যাকেজ দেবে সেটাই দুম করে নিয়ে নেবেন। ভেবে চিন্তে নিজেরা ক্যালকুলেট করে আপনারা দরাদরি করবেন, অবশ্যই দাম কিন্তু ঠিকই কমবে। ঠিক আছে, তো সেই জন্য এখানে এমনি জাস্ট একটা আইডিয়ার জন্য আপনাকে আমি বলছি যে এখানে মোটামুটি প্যাকেজ যদি নেন 3 দিনের হিসাবে 7,500 থেকে 8,000 মধ্যে হয়ে যাওয়ার কথা। গাড়ি, ছোটো গাড়ির কথা বলছি। এবার বড় গাড়ি হলে তো ডেফিনেটলি তার
প্রাইস তো বাড়বেই না, সেটা অ্যাকর্ডিংলি হবে। কিন্তু ধরুন 4 সিটার, যেমন ধরুন আমরা এই যে সেডানটা নিয়ে যাচ্ছি, সেডানের ক্ষেত্রে আমি বলছি যে আপনি যদি 3 দিনের প্যাকেজ নেন, সেক্ষেত্রে আপনার ওই 7,500-8,000-এর মধ্যে কিন্তু হয়ে যাওয়ার কথা, মানে পার ডে 2,500 থেকে 3,000-এর মধ্যে। 3,000-এরও পৌঁছবে না, 2,500 থেকে ওই 2,600-2,700 এরকম। পিক সিজনে এলে তখন কিন্তু এটা এত কমে হবে না, তখন একটু প্রাইসটা বাড়বে, এটা মাথায় রেখে। কিন্তু যখনই প্রাইস বাড়ুক, আপনি যদি বাজেটে নেন, এই বাজেট বলছি মানে আপনি 3 দিনের যদি প্যাকেজ করে নেন, 3 দিন কি 4 দিন, মানে শ্রীনগর থেকে যে জায়গাগুলো ঘুরবেন সেগুলোর ক্ষেত্রে আপনার একটু হলেও কমে যাবে। কুয়াশার মেঘ দেখেছেন এখন, যদিও সকালের দিক বলে তাই, কিন্তু প্রচন্ড কুয়াশার মেঘ। এই দেখুন একদম ওই সাইডে কোনো দৃশ্য, পাহাড় কিছু দেখাই যাচ্ছে না, এদিকেও তাই। আমরা কিন্তু সবকটা সাইট সিনের জন্য গাড়ি বুক করে নিয়েছিলাম প্যাকেজ হিসেবেই। 4 দিনে 4টি জায়গা ঘোরা এবং 5ম দিন শ্রীনগর স্টেশনে ড্রপ, এই ছিল আমাদের প্যাকেজ। এবং আমাদের মোট প্যাকেজ ডিল ছিল 11,000 টাকায়। তবে আবারও বলে রাখি, এটা কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হতে পারে। তাছাড়া আমরা শ্রীনগরেই কিন্তু স্টে করেছিলাম এবং সেখান থেকেই কাশ্মীরের সব কটা জায়গা ঘুরতে গেছিলাম। এবার যারা ধরুন শ্রীনগরে স্টে না করে গুলমার্গ, সোনমার্গ ইত্যাদি জায়গায় এক একদিন স্টে করবেন, তাহলে তারা সেই হিসাবেই কিন্তু গাড়ির প্যাকেজ ডিল করবেন। আমরা যে দাদার গাড়িতে ঘুরেছি তার কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এখান থেকে সোনমার্গ আর 55 কিলোমিটার। সোনমার্গের দিকে যতই এগোচ্ছিলাম, আকাশের অবস্থা যেন ততই খারাপ হচ্ছিল এবং তাতে আমাদের একটু চিন্তাও হচ্ছিল। কিন্তু কি আর করা যাবে, উপায় তো তখন কিছু ছিল না। ভগবানের নাম নিয়ে এগিয়ে চলেছিলাম শুধু। ওরকম একটা ওয়েদারের মধ্যেও যেন রাস্তার দুপাশে প্রকৃতি নিজের সৌন্দর্য মেলে ধরেছিল, অপূর্ব লাগছিল দেখতে। আমার এই চ্যানেলে আপনারা তো যে কোনো জায়গার ট্যুরের ভিডিও ডিটেলসে দেখছেন। তাছাড়াও ঘুরতে গেলে বিভিন্ন জায়গায় প্রচুর ছোটোখাটো প্রয়োজনীয় তথ্য ভিডিওতে আপনারা হয়তো মিস করে যান স্কিপ করে দেখতে গিয়ে। সেই জন্য এবার সেই রকম সব খুঁটিনাটি তথ্য দেওয়ার জন্য আমি শুরু করেছি আমার আরেকটি চ্যানেল, রোভার্স শর্টস, যেখানে আমি ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো শর্টসের আকারে শেয়ার করে থাকি। আপনারা সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন, যাতে সেই সব খুঁটিনাটির প্রয়োজনীয় তথ্যগুলো সহজেই পেয়ে যান ওই চ্যানেল থেকে। পথে যেতে যেতে মাঝে মাঝেই বৃষ্টির সম্মুখীন হতে হচ্ছিল সেদিন, আকাশের অবস্থা এতটাই খারাপ ছিল। আমরা এবারে এই যে সোনমার্গ যে টানেলটা রয়েছে, সেই টানেলের ভেতর দিয়ে যাবো, সেটা সামনে এসে গেছি। এই টানেলটা হওয়ার পর থেকে না সোনমার্গ যাওয়ার রাস্তা অনেক ইজি হয়ে গেছে। আগে যে পুরনো রাস্তাটা ছিল, ওই পুরনো রাস্তা দিয়ে এই শীতের সময় যখন বরফ জমে যেত, অর্ধেক সময় যাওয়া যেত না। এই টানেলটা হয়ে যাওয়ার পরে কিন্তু এখন খুব ইজি হয়ে গেছে, যে কোনো সারা বছরই আপনি যাতায়াত করতে পারবেন। সেই জন্যই কিন্তু এই টানেলটা বানানো, ঠিক আছে। ভেবেছিলাম টানেলটার সামনে দাঁড়িয়ে দুটো ছবি তুলব, কিন্তু সেগুড়ে বালি। ওই সময় এত জোরে বৃষ্টি হচ্ছিল যে ছবি তোলা তো দূর, গাড়ি থেকে নামাই অসম্ভব ছিল। তাই কি আর করা যায়, গাড়িতে বসে টানেলটা দেখতে দেখতেই ভেতরে ঢুকে গেলাম টানেলের। এই সোনমার্গ টানেলটির আরেক নাম হলো জেড মর টানেল। সম্ভবত এটি সোনমার্গ যাওয়ার পুরনো যে রাস্তাটি ছিল, যেটি জেড আকৃতির অর্থাৎ জিগজ্যাগ টাইপের, সেটাকে বাইপাস করে বলে। 2025 সালের 13ই জানুয়ারি উদ্বোধন হওয়া এই টানেলটি প্রায় 6.5 কিলোমিটার লম্বা, যার মধ্যে দিয়ে NH1 অর্থাৎ 1 নম্বর ন্যাশনাল হাইওয়ে চলে গেছে। আমরা এই টানেল থেকে বেরোলাম, এখন তো বৃষ্টি হচ্ছে হালকা হালকা, কিন্তু ওয়েদার এই সময় জেনারেলি ভালো থাকে এবং এটা চূড়ান্ত মানে দেখতে লাগে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই যে এখন যে সাইডগুলো দেখছেন না, এইগুলো যদি আপনি শীতকালের সময় আসেন, মানে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম সময় এলেও মার্চ অব্দি একদম সাদা বরফে একদম ঢেকে যায়, দারুণ দেখতে লাগে তখন। এখন একটা রকমের বিউটি, ওই সময় একটা রকমের বিউটি। কত ট্যুরিস্ট সব এসে দাঁড়িয়ে রয়েছে, হাতে ছাতা, গায়ে রেনকোট পরেই সব সাইট সিন করতে যাবে আর কি।
এই দেখুন সব পনিগুলো রয়েছে, এটা হচ্ছে গ্লেসিয়ারে যাওয়ার জন্য। আচ্ছা দেখুন এইখানে এখন সোনমার্গে এসছি। আচ্ছা এখান দিয়ে দুটো সাইট সিন করা যায়। একটা হচ্ছে থাজিওয়াস গ্লেসিয়ার, যেটা হচ্ছে ঘোড়ায় করেই আপনাকে যেতে হবে, আপনি হেঁটে গেলে প্রচুর সময় লাগবে, এছাড়া অপশান নেই ঘোড়া ছাড়া। আর সেকেন্ড হচ্ছে যে গাড়িতে করে 0 পয়েন্ট আর জজিলা পাস যাওয়া যায়, কিন্তু এই মুহূর্তে জজিলা পাস 0 পয়েন্ট পুরোপুরি বন্ধ রয়েছে, তাই আমরা চাইলেও যেতে পারবো না। টিপ করে বৃষ্টি পড়ছে, ওই জন্য এরকম রেনকোট আর এই যে গ্লাভস, এগুলো 100 টাকা 150 টাকা এরকম বলছে, আপনি বার্গেন করে নেবেন, করলে কিন্তু কমে যায়। তো আমরা এবারে এই যে ঘোড়া রয়েছে, কারণ উপায় নেই, আমি জেনারেলি এগুলো প্রমোট করি না, কারণ এই ঘোড়ায় চড়ে কোথাও যাওয়া আমার খুব একটা ইচ্ছা থাকে না প্রমোট করার, কারণ আমি ব্যাপারটাকে খুব একটা সাপোর্ট করি না। বাট এই মুহূর্তে কোনো অপশান নেই এখানে, মানে আপনাকে যদি থাজিওয়াস গ্লেসিয়ারে যেতে হয় আপনাকে ঘোড়ায় করেই যেতে হবে, নইলে আপনি টাইম বাঁচাতে পারবেন না, বা হেঁটে যেতে আসতে অনেক সময় চলে যাবে, প্রবলেম হবে। তো সেই জন্য ঘোড়া করতে হয়েছে, মানে ঘোড়া ঠিক না, এগুলো পনি অ্যাকচুয়ালি। তো সেইটা করে এবার এখান থেকে বেরোচ্ছি, দেখা যাক কীরকম কপাল কীরকম হয়, ওখানে গিয়ে কী দেখতে পাই গ্লেসিয়ারে, দেখা যাক। দেখুন এখানে বৃষ্টি তো হচ্ছেই, আশেপাশটা এরকম অবস্থা, আর এইখান থেকে কিন্তু এই গাড়িগুলো পাওয়া যায়, বাট এখন কিছু করার নেই, কারণ এখন এখান থেকে গাড়ি করলে ওরা শুধু বালটাল অবধি নিয়ে যাবে বলছে। তো বালটাল অবধি কি আমি কি করব, এমনি আমি কিছুদিন পর আবার অমরনাথ ট্যুরে আসবো, তখন বালটাল হয়ে নামবো, তো তখন আপনাদেরকে বালটাল দেখাবোই। বাট এখানে শুধু ওই গাড়ি নিয়ে বালটাল অবধি গিয়ে কোনো লাভ নেই, যতক্ষণ না ওই জজিলা পাস বা 0 পয়েন্ট অবধি আপনি যাচ্ছেন, ঠিক আছে? তো ওটা যেহেতু করা যাবে না, বন্ধ রয়েছে, তাই কিছু করার নেই। এখন এই যে আমরা 3টে ঘোড়া নিয়ে নিয়েছি, ওকে, 3টে ঘোড়ায় এবারে এখন এখান দিয়ে যাব। আর আরেকটা জিনিস বলে দিই, এই যে ঘোড়ার যে চার্জেসগুলো ভালো করে বার্গেন করবেন, কারণ আমরা যখন এসেছিলাম আমাদেরকে 1600 বলেছিল, বার্গেন করে 1400 নামিয়েছি, সরি 1600 না, 1650 বলেছিল, তা আমরা সেটা 1400 নামিয়েছি, যেহেতু 3 জন রয়েছি। তো এই আমাদের ঘোড়া হাঁটা শুরু করেছে, এবারে যাই, চলেছি এখন পনিতে করে। আর এই হচ্ছে আমার সামনের ভিউ, দেখুন যে সামনে এগিয়ে চলেছে, এবং ওকে কিভাবে কন্ট্রোল করতে হবে সেটাও আমাদেরকে এই এর যে ঘোড়ার যে মালিক আমাদেরকে একটু বলেও দিলেন। আচ্ছা আমরা যে পনিগুলো উঠেছি, একদম সামনে যে পনিটা যাচ্ছে ওর নাম হচ্ছে সোনু, জিগার, রাজু। আর আমি যেটায় বসেছি এর নাম হচ্ছে জিগার, একদম জিগারদার টুকরা। আর আমার পেছনে আসছে রাজু, হ্যাঁ রাজু। এই যে এইখানে দেখুন, এইটা হচ্ছে সামনে যেটা, এটা হচ্ছে পুরো আর্মি ক্যাম্প, মানে আর্মি ট্রানজিট ক্যাম্প আর কি। আর এই যে উল্টো দিকে হচ্ছে পুরো পাহাড়। দেখুন বৃষ্টিটা এখন থেমে গেছে, মেঘলা ওয়েদার, বাট বৃষ্টি থেমে গেছে। আর এই যে এটাও একটা অভিজ্ঞতা। দেখুন বৃষ্টিটা থামতে এই সময় ग्लेशियर में एंटर हो गया, अब ग्लेशियर में ग्लेशियर में एंटर हो गया। अच्छा बोलो, ये देख ट्रैक शुरू हो गया अब। हाँ बहुत अच्छा नज़ारा है, দারুণ ভিউ দেখুন। আর আপনারা যদি এইখানে সোনমার্গে এসে থাকতে চান, তো এখানে আশেপাশে প্রচুর এরকম রিসর্টের মতো রয়েছে, হোটেল রিসর্ট। এইদিকে দেখুন, এইদিকে আছে, এই সাইডেও রয়েছে, ওইদিকে রাস্তার ধারেও রয়েছে, ওগুলো আমি দেখিয়ে দেবো কিছু কিছু। তো এখানে এসেও কিন্তু থাকতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয়। আমরা যদিও এখানে থাকছি না, আমরা সোনমার্গ থেকে সোনমার্গে এসেছি শ্রীনগর থেকে, আবার শ্রীনগরেই ব্যাক করে যাব। এই যে দেখছেন হোটেল স্নো কিং, এইটা কিন্তু উইন্টারের টাইমে এখানে এত বরফ জমে যায় যেটা বন্ধ থাকে তখন, সেই জন্য এটার নাম হোটেল স্নো কিং। তখন এদিকে ঘোরা যায় না। देख डेंजर रास्ता, बहुत बढ़िया। हाँ तुमको भी दिखाओ, अब जीन पकड़ के बैठो, जीन पकड़ के बैठो, कोई दिक्कत नहीं है। रस्सी छोड़ो, रस्सी छोड़ो, इसको पकड़ लो, इसको पकड़ लो, इसको पकड़ लो दोनों हाथों से, इससे भी पकड़ लो इसको, बस
এই দেখুন রাস্তাটার এইরকম আপাতত অবস্থা, এই বৃষ্টি হয়েছে তো সেই জন্য কাদায় কাদা, একটু ডেঞ্জারাস আর কি, কিন্তু একটু চাপ তো লাগছেই। এই যে দেখুন রাস্তাটা দেখেই কেমন ভয়ানক ভয়ানক লাগছে, প্রচণ্ড কাদা, আর কি করা যাবে, কাদার উপর দিয়ে যাচ্ছি। তাও ভালো বৃষ্টিটা থেমেছে। এই যে দেখুন সামনে থাজওয়াস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলে গেট রয়েছে। এটা থাজওয়াস যে গ্লেশিয়ারটা রয়েছে এটা কিন্তু একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরেই পড়ে। তো এই যে দেখুন বাইরে গেট রয়েছে, আমরা এই গেট দিয়ে ভেতরের দিকে ঢুকবো। রাস্তাটা যদিও বিভৎস বাজে, আর বৃষ্টি হয়ে আগেই যেন বাজে হয়ে গেছে, কিন্তু কিন্তু রোদ উঠছে হালকা হালকা, এটা হচ্ছে মজার ব্যাপার। আমি ভীষণ মজা পাচ্ছি। ओहो बच्चा हमारा इधर पहुंचा है। দেখুন কপাল মনে হচ্ছে আস্তে আস্তে খুলছে, দেখুন সুন্দর রোদ উঠেছে। হ্যাঁ, আর আমরা যাচ্ছি। এই হচ্ছে আমার ঘোড়া, আমি ঘোড়ায় বসে আছি আর ঘোড়া উঠছে। আর কাদাটা দেখে আমার শুধু একটাই ভয় লাগছে যেন না হড়কাই আর কি, বাকি সব ঠিক আছে। রোদটা উঠতে না একটু ভালো লাগছে, যে না চলো একটা পজিটিভ ভাইব পাচ্ছি এবার। দেখুন बर्फ रहता है, কোন बर्फ রাস্তা रहता है। দিয়ে যাচ্ছি, এগুলো আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি একটাই কারণে, যাতে আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারেন যে ঘোড়ায় করে যখন যাবেন কীরকম রাস্তা হতে পারে। সেই জন্যই বৃষ্টি হয়েছে বলেই আরও রাস্তাটার অবস্থা এরকম, নইলে কিন্তু এরকম নাকি থাকে না। খুব স্বাভাবিক ব্যাপার সেটা, এত কাদা তো থাকার কথা নয়, বৃষ্টির জন্যই হয়েছে। हेलो इसको बोलता है जयदेव वाला पथरी। জয়দেবওয়ালা পাথরি, जयदेव वाला पथरी। জয়দেবওয়ালা পাথরি, हाँ। আচ্ছা বাবা যা নাম এখানে, অর্ধেক নাম তো মনেই থাকছে না, বুঝতেও পারছি না ওদের মুখের মানে স্পেলিংটা এমন স্পেল করছে এমনভাবে, हेलो অ্যাকসেন্টটা বোঝা খুব মুশকিল। ओ ये डालो भाई। নামার সময়টা যেন আরও ডেঞ্জারাস, বাপরে। পাহাড়ের ওয়েদারের এমনিতেই কোনো ঠিক ঠিকানা থাকে না, বৃষ্টি যে কোনো সময় হতে পারে। আর থাজিয়াস গ্লেসিয়ার যাওয়ার এই যে রাস্তা, এটা শুকনো থাকলে ঠিক আছে, তাও যাওয়া যায় পায়ে হেঁটে। না হলে বৃষ্টির সময় বা বৃষ্টি যদি একটু হয়ে যায়, এতটাই কাদা থাকে এখানে যে আপনি পায়ে হেঁটে গেলে আপনার জুতো তো নষ্ট হবেই, এমনকি গোড়ালির অনেকটা ওপর অব্দিও কাদা থাকতে পারে। তাই আলাদা করে হেঁটে যাওয়ার জন্য হাই হিল জুতো দরকার এখানে। ग्लेशियर है, वो देखो वाइट बर्फ। হ্যাঁ এসে গেছি গ্লেসিয়ারের কাছেই। ওহ কি অসাধারণ, এত সুন্দর না এই জায়গাটা। উফ, ওখান থেকে আসতে একটু ভয় লেগেছে, কষ্ট কিন্তু হয়নি, ভয় লেগেছে, কিন্তু তারপর এখানে আসার পর মনে হচ্ছে না ঠিক আছে চলো অসুবিধা নেই। এইটুকুনি ভয় এইটুকুনি কষ্ট তো করাই যায় এরকম জায়গায় আসার জন্য। অবশেষে আমরা একটু ঠিকঠাক রাস্তায় এসে পৌঁছালাম, আর এই হচ্ছে সামনে গ্লেসিয়ার। ওই যে দেখুন ছোট মানে একদম দূরে ছোট ছোট লোকজন সব উঠেছে, ছোট ছোট দেখাচ্ছে এখান দিয়ে। আর এই সামনেটায় পুরো এখানে মানে টেন্ট করা, তাঁবু করে তাঁবু খাটিয়ে ये फेज 2 भैया, এখানে, लास्ट ग्लेशियर, আচ্ছা लास्ट स्टॉप यही है। এখানে তাঁবু খাটিয়ে সব বিভিন্ন জিনিসপত্র ওদের বিক্রি হচ্ছে, খাবার দাবারের। সামনে গিয়ে দেখাবো, ঘোড়া থেকে নামি সব দেখাবো আপনাদের। এখানে এসে তো গেছি সোনমার্গে, এবারে যাবো গ্লেসিয়ারে, কিন্তু তার আগে এই যে দেখুন চারদিকে এত কাদা রয়েছে না, সেই জন্য আমাদেরকে এখানে জুতো নিতে হচ্ছে, কারণ নইলে এই যে দেখছেন তো আমরা ঘোড়ায় এসছি মানে পনিতে এসছি, তাতেই জুতোর এই হাল। এবার আবার যদি এখান থেকে গ্লেসিয়ারের ওদিকে যাই তাহলে জুতোর অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তো সেই জন্যই আমাদেরকে ওরাই এখানে জুতোর সাইজ জিজ্ঞেস করে নিচ্ছে, দিয়ে আমাদেরকে জুতো এনে দিচ্ছে, পার পেয়ার 100 টাকা করে নিচ্ছে। এই যে জুতো পরে, এই যে জুতো পরে নিয়েছি একদম। এইবারে যাবো এইদিকে। এইখানে দেখুন সব জায়গায় এরকম ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, আর এইগুলো আমি ফার্স্ট টাইম খাবারের দোকান, অ্যাকচুয়ালি সব যে খাবারের দোকান তা নয়, খাবারও রয়েছে, ম্যাগি ফ্যাগি সব পাওয়া যাচ্ছে এখানে। আর তার সাথে এই যে জুতো, আর ওরা এখানে কিন্তু আপনার যদি ঠান্ডা লাগে সেরকম
তাহলে জ্যাকেট ফ্যাকেটও দিচ্ছে, ওই 250-300 এইরকম আর কি চার্জ করছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে গ্লেশিয়ারের দিকেই, এই দিক দিয়ে যেতে হবে অনেকটা। ওই যে দেখছেন কোথায় কোথায় লোকে উঠেছে, দেখি যদি পারি ওই অবধি যাবো। এখানে ভুট্টাও কিনতে পাওয়া যাচ্ছে কিন্তু খাওয়ার জন্য, ম্যাগি তো রয়েইছে। এই যে সামনে ডলিগুলো দেখছেন, এখানকার টলি, এইগুলো আপনাকে ওই বরফের ওইখানে গ্লেশিয়ার ওইখানে অবধি নিয়ে যাবে, বলছে 2500 টাকা। এবার আপনি দাম দর করলে হয়তো ওটা 2000-এ নামতে পারে, ঠিক আছে। তো এটা আপনাকে দেখিয়ে দিলাম, যদি বয়স্ক লোক থাকে তাহলে আপনারা এই সুবিধাটা এখানে পাবেন। আমরা এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা পার করে ওইদিকে যাব, চলো। দেখুন এখান দিয়ে উঠতে হবে, এখানে কিছু করার নেই, গ্লেশিয়ার অবধি যেতে হলে আপনাকে একটু কষ্ট করে ট্রেক করে উঠতেই হবে, ঠিক আছে। কিন্তু এই কষ্টের পর আপনারা যে জিনিসটা পাবেন ওই ওপরে গিয়ে, সেটা কিন্তু অমূল্য একটা জিনিস। ভগবান যেভাবে মুখ তুলে চেয়েছে না, সত্যি ভীষণ লাকি মনে হচ্ছে। কারণ আজকে শ্রীনগর থেকে আসার সময় গোটা রাস্তাটা ভাই বৃষ্টিই বৃষ্টি, ভাবিনি যে এখানে এসে এরকম একটা ওয়েদার পাবো। ভীষণ একটা দোনামোনা করে আসছিলাম, ইভেন আমরা যখন নামলাম সোনমার্গের ওখানে তখনও বৃষ্টি হচ্ছিল, যে কারণে আমরা রেনকোটও কিনলাম। কিন্তু এখানে আস্তে আস্তে ওয়েদারটা এত ভালো হয়ে গেল না, কি বলবো। এখানে ওঠার সময় ধীরে ধীরে পা ফেলে উঠতে হচ্ছে, নইলে এই জুতোতে এখানে হড়কাচ্ছে, কাদা হয়ে রয়েছে তো। আবার মেঘটা এসে গেল, রোদটা উঠেছিল, মেঘটা আবার দুম করে চলে এলো। এই দেখুন বরফ এসে গেছে সামনে, একদম নিচেই দেখুন, এটা একদম নিচে, তাই একদম নোংরা হয়ে গেছে বরফ। ওইদিকে গেলে আরো বেটার পাবো আমরা। দেখুন চারপাশের এই হচ্ছে ভিউ, আর এই উঠছি ওপরে, আরে দারুণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ মানে আপনারা এলে উঠবেন কিন্তু অবশ্যই এইরকম সময়। আর বরফের সময় এলে তো তখন তো পুরো এগুলো বরফে ঢেকে থাকে, তখন হয়তো এত উঁচু অবধি আপনাকে আসতেই হবে না, আপনারা হয়তো ওই নিচে ওখানেই পেয়ে যাবেন, ঠিক আছে। এই জুতোগুলোর একটাই সমস্যা, এগুলো কিন্তু নিচে একদমই গ্রিপ নেই সেরকম, মানে যে কোনো মুহূর্তে হটকে যেতে পারেন, যদি একটু এদিক ওদিক হয় হড়কানোর চান্স কিন্তু হাই। ওই জন্য এমন মাটির ওপর দিয়ে হাঁটবেন যেখানে পাথর রয়েছে, মানে যাতে গ্রিপ করতে পারেন অন্তত, ঠিক আছে। এখানে একটা জিনিস আপনাদেরকে একটু বলি, আমি তো এখন ওপরের দিকে উঠছি ট্রেক করে, আর এখানে আসার পর মোবাইলের নেটওয়ার্ক কিন্তু পুরো অফ, মানে এয়ারটেল জিও আমাদের কাছে যা যা ছিল কোনো নেটওয়ার্ক কিন্তু নেই। বিএসএনএলটা বলতে পারবো না, কারণ ওই নেটওয়ার্ক আমাদের কাছে নেই কারোর কাছেই, তো বিএসএনএলটা জানি না, বাট জিও এয়ারটেল এই দুটোর সিমের নেটওয়ার্ক কিন্তু একদম অফ। দেখুন এখান থেকে ভিউ, ওফ কি অসাধারণ। এসে গেছি বরফের কাছে, আরও উপরে যাওয়া যাবে, দেখি যাই। ঠিক আছে, খুব মেপে মেপে পা ফেলতে হচ্ছে, কারণ এই যে মাটিগুলো দেখছেন না, এই যে দেখুন কেমন পাহাড় পাচ্ছে, এটাই ডেঞ্জারাস। দেখুন আমি এখন কোথায় বসে আছি, এই যে পাশেই। আমার সাথের বাকিরা তো এই অবধি উঠতে পারলো না, আর একা একা বরফ নিয়ে কি খেলবো, নিজের সাথে খেলছি। এই যে দারুণ, হেভি হেভি হেভি। আরও উপরে গেলে আরও বরফ রয়েছে, বাট এখানেও মোটামুটি আপনি স্বাদ পেয়ে যাবেন। আর এখন এই সময় এসেছি বলে ওই জন্যই আরও উপরে উঠতে হলো, বাট যদি উইন্টারের টাইমে আসেন যে সময় বরফ প্রচুর থাকে, ও তো একদম সামনে থেকেই পাবেন, এত উপরে ওঠার কোনো প্রশ্নই ওঠে না।
দেখুন লোকজন কেমন মজা করছে বরফ নিয়ে। আরও ওপরে এই হচ্ছে গ্লেসিয়ার, পুরো এটা গ্লেসিয়ার। ওখানে মেঘ রয়েছে একদম ওপরে, ঠিক আছে। আর এই হচ্ছে ভিউ, মানে চমৎকার চমৎকার। ট্যুরিস্টদের জন্য এই অবধি কিন্তু, কারণ দেখুন এখানে কিন্তু সব মোতিয়ান রয়েছেন আমাদের আর্মি, এর উপরে কিন্তু আমাদেরকে যেতে দেন না, ঠিক আছে। ওখানে সব দেখুন পরপর বসে রয়েছেন হাতে রাইফেল নিয়ে। যখনই কেউ বেশি ওপরে উঠে যাচ্ছে, মানে ওদের লাইন ক্রস করে যাচ্ছে, তখন এরকম এই যে পেছনে বাঁশি বাজাচ্ছে দেখছেন না, বাঁশি বাজিয়ে ওদেরকে নিচে নামতে বলছে বা ওদের অ্যালার্ট করছে। এখানে একদম দায়িত্বপূর্ণভাবে আমাদের ইন্ডিয়ান আর্মি কাজ করছে। অনেক মজা করলাম, মস্তি করলাম, বরফ দেখলাম। এইবারে এখান থেকে আবার নিচের দিকে নামবো, এবং নামার সময় আরও সাবধানে নামতে হবে, কারণ হরকানোর চান্স তো রয়েছে। আর 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করেছে, মানে মেঘটা আসছে। খুব ধীরে ধীরে এবং সাবধানে আমি নিচের দিকে নামছি। নামতে বেশিক্ষণ সময় লাগছে না, অনেকটাই নেমে এলাম, মাত্র 5-6 মিনিটেই, ঠিক আছে। আর পাটা হরকানোর ভয় একটু রয়েছে, সেই জন্য এই যে পাথরে এই যে এইরকমভাবে গ্রিপ মেরে মেরে যেতে হচ্ছে। এই যে এই যে দেখুন, এখানে পা দিলেই হরকাবেন, 100% হরকাবেন। এখানে নিচেও অনেকটা টাইম কাটালাম। এবারে আমরা আমাদের আবার ঘোড়া যেখানে রেখেছি সেখানে ফিরে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক, আর লেট করে লাভ নেই, কারণ মেঘ প্রচণ্ড চলে এসছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে 1 ফোঁটা 2 ফোঁটা। এবার জোরে নেমে গেলে তখন মুশকিল। আমরা যেখান থেকে লাগেজ করে গেছিলাম, মানে জুতো ফুতো নিয়ে, আবার সেখানে ফিরে এসেছি। আর এই সাইডে ওয়াশরুমগুলোও রয়েছে, লেডিস জেন্টস, তো ইউজ করতে পারবেন। জাস্ট এনাদেরকে জিজ্ঞেস করলে এনারাই দেখিয়ে দেবেন। এখানে আমি তো শুরুতেই বলছিলাম যে ম্যাগি, কফি, কাহওয়া, মানে কাশ্মীরি কাহওয়া যেটা, সেইটা, চা, এগুলো সবই পাওয়া যায়। তো এখানে ম্যাগির দাম ওই 80 থেকে 100 টাকার মধ্যে নিচ্ছে, মানে মশলা ম্যাগি বা ওই ভেজিটেবল ম্যাগি, ওগুলো হচ্ছে মশলা ম্যাগি বোধহয় 80 টাকা বললো, আর ভেজ ম্যাগি হচ্ছে 100 টাকা। আচ্ছা, আর কাহওয়া রয়েছে, ওটা ওই 50-60 টাকার মধ্যেই বোধহয় নিচ্ছে। চা নিচ্ছে 30 টাকা, কফি নিচ্ছে 50 টাকা। তো দেখি কি খাওয়া যায়, কিছু খাওয়া হয়নি, তাহলে একটু ম্যাগি খেতে পারি, দেখা যায়। আমাদের জন্য এই যে একটু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। বড্ড ঠান্ডা এখানে, এখন 8 ডিগ্রি 9 ডিগ্রি চলছে, তার মধ্যে আবার বাইরে এক্ষুনি আবার বৃষ্টি চলে এলো, ওই জন্য এখানে আগুন জ্বালিয়ে এখন সেঁকছি হাত পা। দেখুন এখন আমরা ফিরছি, 1 পশলা বৃষ্টি হয়ে গেলে তারপর দেখুন কিরকম রোদ উঠেছে, তাও টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু এদিকে দেখুন। রোদটা উঠতে যা লাগছে না, আমি ফার্স্টে ভেবেছিলাম যে ফেরার পথে আর কোনো ভিডিও করব না, কিন্তু রোদটা উঠতে আমি ভিডিও করতে বাধ্য হচ্ছি। এত সুন্দর ভিউ, কি বলবো। এখন ওয়েদারটা বেশ ভালো রয়েছে, আর এখান থেকে আমরা ওই বজরঙ্গি ভাইজানের যে শুটিংটা, লাস্টের যে সিনটা ক্লাইম্যাক্সে, ওটা যেই জায়গাটায় হয়েছিল সেইখানটায় যাচ্ছি। চলুন দেখাবো আপনাদেরকে। এই জায়গাতে ওই সত্য পে সত্তা বলে যে সিনেমাটা হয়েছিল বলিউডে, সেই সিনেমাটার শুটিং এই জায়গায় হয়েছিল, ওই যে ওই সাইডে, ঠিক আছে। বেদির মতো করা রয়েছে, মানে অ্যাকচুয়ালি ডিস্ট্রয় হয়ে গেছে জায়গাটা, এই যে ওই সাইডটায়। দারুণ। আর এই যে সামনের ভিউ, ওফ কি অসাধারণ। রাস্তাটা যদি ঠিক থাকতো না, মানে বৃষ্টিটা যদি না হতো, তাহলে একদম মানে সব মিলিয়ে জমজমাট ব্যাপার হতো আর কি। যাই হোক, যা পাওয়া যায় তাই লাভ। এই দেখুন, এই হচ্ছে সেই বর্ডারওয়ালা সিন যেখানে হয়েছিল বজরঙ্গি ভাইজানের। এই দিকটা হিন্দুস্তান, ওই দিকটা পাকিস্তান, এরমভাবে দেখানো হয়েছিল। এই যে এই হচ্ছে সেই জায়গা, মুন্নিওয়ালা শট, দেখেছেন। আর আমরা সিনেমায় একরকম দেখেছি, আর এখানে দেখুন পুরো ব্যাপারটা একরকম।
এইগুলো হচ্ছে পাহাড়ি খচ্চর, ঠিক আছে? ওই জন্য এরা না একটু মানে গ্রিপওয়ালা জায়গা বেশি পছন্দ করে, মানে পাথুরে জমি যেখানে ওরা ভালো গ্রিপ করতে পারবে সেই জায়গা দিয়ে ওরা যেতে বেশি পছন্দ করে। কি দারুণ! সামনে এইবার আকাশটা পরিষ্কার হয়ে যেতে না ভূস্বর্গ বেরিয়ে এলো। হ্যাঁ, এই যে আপনারা যদি সোনমার্গে এসে থাকতে চান, নাইট স্টে করতে চান, তাহলে দেখুন এরকম প্রচুর গেস্ট হাউস হোটেল সবই রয়েছে আশেপাশে। এগুলো সব প্রাইভেট প্রপার্টি এবং এখানে কিন্তু আপনারা এসে থাকতে পারবেন, বেশ ভালো। আমরা যেখান দিয়ে স্টার্ট করেছিলাম আবার সেখানেই ফিরছি। ঠিক আছে, ঘোড়াটা এগিয়ে যাচ্ছিল। তো এখন দেখুন এখানে রাস্তা পুরো পরিষ্কার হয়ে গেছে, মানে যাওয়ার সময় পুরো ভিজে ছিল, এখন পুরো শুকিয়ে গেছে। এখানে এইবারে আমরা সেখানে যাচ্ছি। এত সুন্দর, মানে দেখুন ভিউটা, আমি চারদিক দিয়ে আমি ঘোড়াতে যেতে যেতেই দেখাচ্ছি আপনাদের, না অপূর্ব। যখন সকালে এসছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই সময়টায়, তখন এরকম ভিউ দেখতেই পাওয়া যাচ্ছিল না। আর এখন যেই মেঘটা কেটে গেছে, মেঘটা ওই সাইডে চলে গেছে, মানে ওই দিকটায় চলে গেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো সেই জন্য কি পরিষ্কার লাগছে, তার মধ্যে রোদটাও সুন্দর উঠেছে আর দেখতে চমৎকার লাগছে। মানে এই মার্চের সময় বা এপ্রিলে এরকম সময় এলে এইটা একটা সুবিধা, মানে যদি সবুজ কাশ্মীর দেখতে চান এই মার্চের পর থেকে এপ্রিল নাগাদ থেকে যখন আসবেন এই সবুজ কাশ্মীর দেখতে পাবেন। এটা একটা দারুণ ব্যাপার, বলা হয় না জান্নাতে কাশ্মীর, এই হচ্ছে জান্নাতে কাশ্মীর। এই যে কি অপূর্ব। আচ্ছা দেখুন, আমি হচ্ছে এই ঘোড়াটায় গেছিলাম, এর নাম হচ্ছে জিগার, ঠিক আছে? আর এর নাম হচ্ছে রাজু, আর এই হচ্ছে লালু, ঠিক আছে? আর ইনি হচ্ছেন মুক্তার ভাই, ইনি এনার মালিক, জিগারের মালিক। আপনারা যদি এখানে আসেন তাহলে এনার সাথে যোগাযোগ করে এনার সাথে ঘুরতে পারেন। ইনি কিন্তু আমাদের খুব ভালোভাবে ঘুরিয়েছেন, একদম সময় দিয়ে, একদম তাড়াহুড়োও করেননি। ওখানে যত ইচ্ছে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ উনি ছিলেন। আমাদেরকে উনি ওখানে গিয়ে মানে খাবার দাবার সব কিছু এনে দেওয়া, হেল্প করা, এসব তো ছিলই, তার সাথে ছবি তুলে দেওয়া, এগুলোও কিন্তু উনি করেছেন, ঠিক আছে? तो मुख्तार भाई आपके साथ अगर कोई कांटेक्ट करना चाहेगा तो आपका नंबर थोड़ा बता दीजिए, तो कांटेक्ट कर लेगा आपसे। 8491993938। एक और बार रिपीट कीजिए। 8491993938। ওকে, ঠিক আছে, তাহলে এই নম্বরটা আমি স্ক্রিনেও আপনাদের সামনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশনেও দেওয়া। এখানে এই মুহূর্তে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এবং চিল্ড ঠান্ডা হাওয়া, মানে এখানে এই মুহূর্তে 8-9 ডিগ্রি চলছে, ঠিক আছে? আজকে 30 এপ্রিল, সকালে বৃষ্টি হয়েছে প্রচণ্ড, এখন বৃষ্টিটা একদম থেমে গেছে। আকাশ একদম মানে ঝাক্কাস যাকে বলে, এই যে পুরো নীল আকাশ, ভেজা তুলোর মতো একদম সাদা মেঘ, আর এই সাইডটাতে কালো মেঘ রয়েছে, ওই দিকটা, ওই সাইডটা। তো সেটা নিয়ে আমার কোনো চাপ নেই, এইদিকে আকাশটা দেখে একদম মন ভরে গেছে। আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম, তাহলে এখানে এলে কি কি জিনিস মাথায় রাখবেন সেটা আপনারা জেনে গেছেন। এবার এখানে এলে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যখন ঘোড়ায় করে আপনারা যদি যান তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশি ভালো জামা কাপড় না পরে যাওয়াই ভালো, কারণ এই কাদা ফাদা থাকে, গোটা ছিটকে জামা জুতো সব কিন্তু নষ্ট হয়ে যায়। আর যদি এরকম বৃষ্টি ফিষ্টি হয় তাহলে তখন চাপটা আরও বেশি, সেই জন্য একটু বুঝে শুনে আপনারা জামা কাপড়গুলো পরে আসবেন, ঠিক আছে? এবারে আমাদের এই গাড়ি রেডি হয়ে গেছে, অনেকটাই টাইম হয়ে গেছে, এখন 5:05 মতো বাজে। আমরা এবার এখান থেকে রওনা দেবো শ্রীনগরের উদ্দেশ্যে। এখানে দেখুন এই আর্মি ক্যাম্পের ভেতরে এখানে প্রচুর থাকার জায়গা, খাওয়ার জায়গা ভর্তি রয়েছে। এই যে গেস্ট হাউস দেখছেন প্রচুর রয়েছে, আর খাওয়ার জায়গাও অঢেল রয়েছে। আমি এই দিক থেকে দেখাচ্ছি, আরো সুবিধা হবে আপনাদের, ঠিক আছে? এটা অসাধারণ। তারপর তো জামা কাপড়ের দোকান তো আরো রয়েছে, এগুলোও দেখিয়ে দিলাম। আপনারা যদি এখান থেকে যে জায়গাগুলো যাওয়া যায়, যেমন 0 পয়েন্ট,
তারপর হচ্ছে বালতাল, সারভাল, ফিশ পয়েন্ট, এছাড়া আরও অনেকগুলো রয়েছে, গুলমার্গ, পেহেলগাম, এখান থেকেও যাওয়া যায়। এবং তাদের ড্রপ আর রিটার্ন দুখানারই অ্যামাউন্ট কিন্তু এখানে দেওয়া। একটা ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে এখানকার ইউনিয়নের, এখান থেকে কিন্তু আপনারা চাইলে বুকিং করতে পারেন। হ্যাঁ, গভর্নমেন্ট অ্যাপ্রুভ। হ্যাঁ, यहाँ टूरिस्ट के साथ यहाँ पर फिक्स रेट होता है। टूरिस्ट के साथ यहाँ पे फिक्स रेट होता है। जो भी टूरिस्ट आए वो यहाँ पे आए, वो विजिट करे। मेन मार्केट में यहाँ टेक्सटाइल है, बाकी जगह पे पार्किंग एरिया है, लेकिन टेक्सटाइल मेन एक ही है सोनमार्ग में, वो यहीं पे है। यहाँ पे रीजनेबल और फिक्स रेट होती है। यहाँ पे कोई चीटिंग वगैरह कोई कुछ नहीं होता। থ্যাংক ইউ। আপনারা এটা পজ করে দেখে নিতে পারেন, এখানে দামগুলো, অ্যামাউন্টগুলো দেওয়া রয়েছে। এইটা হচ্ছে সোনমার্গের যে মার্কেটটা, এই হচ্ছে সেই মার্কেট এরিয়া, ঠিক আছে? এই যে এইখান দিয়ে শুরু হচ্ছে মার্কেটটা। মার্কেট এরিয়ার একদম এইখানেই হচ্ছে যে ট্যাক্সি স্ট্যান্ড, এখানকার যে ট্যাক্সি ইউনিয়ন রয়েছে সেইটা। এখান থেকে আপনারা নিলে একটা সুবিধা হচ্ছে ফিক্সড প্রাইস পাবেন। আর আমি আগে যেখানে আমাদের গাড়িটা যেখানে দাঁড় করিয়েছিলাম, ওখানেও প্রচুর গাড়ি ছিল, বা তার আগেও ছিল, ওখানে কিন্তু দাম ওঠানামা করতে পারে, বার্গেন করে আপনাকে কমাতে হবে। এখানে কিন্তু সেটা নয়, এখানে ফিক্সড প্রাইস গভর্নমেন্টের তরফ থেকে থাকে, আপনারা সেটাই পাবেন। অনেক ট্যুরিস্টদেরকে দেখছি যে আমরা যখন নামছিলাম ওরা তখন উঠছে সোনমার্গের ওই দিকটায়, মানে ওই গ্লেশিয়ারের ওইদিকে, ঠিক আছে? কিন্তু সমস্যাটা হচ্ছে যে 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো এবার ধরুন যারা মাঝপথেই থাকবে, 5টা বেজে গেলে তাদের কিন্তু নামিয়ে দেবে, ওখান থেকে যেতেই দেবে না। সেই জন্য আপনারা যখন এখানে ঘুরতে আসবেন তখন চেষ্টা করবেন সকাল সকাল আসার। তাহলে সুবিধাটা কি হয় যে আপনারা খুব সময় নিয়ে ওখানে ঘুরতে পারবেন। আমরা যেহেতু শুরুতেই জেনে গেছিলাম যে এখান থেকে আমরা 0 পয়েন্ট বা ওই জজিলা পাস যেতে পারবো না, কারণ বন্ধ রয়েছে। সেই জন্য আমরা ওখানে যখন গেলাম গ্লেশিয়ারের ওই দিকটায়, ওখানে কিন্তু বেশিক্ষণ, অনেকক্ষণ সময় কাটিয়েছি, প্রায় 2-2.5 ঘন্টা সময় কাটিয়েছি, ঠিক আছে? এবারে আপনারা যদি যখন আসবেন তখন যদি জজিলা পাস আর 0 পয়েন্ট খোলা থাকে তাহলে একটু সময় কম নিয়ে এইদিকে টাইমটা বাঁচিয়ে নেবেন। কিন্তু সকাল সকাল বেরোনোটা বেশি জরুরি যদি আপনারা শ্রীনগর থেকে আসেন। আর আরেকটা জিনিস, যদি শ্রীনগর থেকে যদি আসেন তাহলে সেক্ষেত্রে সকালে ওখান থেকে 7:30-8টার মধ্যে বেরিয়ে যাওয়া সব থেকে ভালো, কারণ প্রায় 85 কিলোমিটারের ডিস্টেন্স, আসতে 2.5 ঘন্টা কিংবা তারও বেশি সময় লাগতে পারে, কারণ রাস্তাঘাটে জ্যামও থাকে। সেই জন্য তো এই জিনিসগুলো মাথায় রাখাটা ভীষণ জরুরি যখন আপনি সোনমার্গ ঘুরতে আসছেন। সোনমার্গকে বিদায় জানিয়ে আমরা আবার শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিলাম বিকেল 5:15 নাগাদ। দেখুন, আমরা এই সময় এই সোনমার্গ টানেলের এই পাশে চলে এসেছি, মানে যাওয়ার সময় যেদিক দিয়ে গেছিলাম এই টানেলের সামনে কিন্তু প্রচুর লোক নেমে ছবি তোলে। আর আমরা যাওয়ার সময় যেহেতু তুলতে পারিনি, কারণ তখন বৃষ্টি হচ্ছিল, সেই কারণে অবস্থা খুব খারাপ ছিল। এই মুহূর্তে কিন্তু দারুণ ওয়েদার রয়েছে, আর ফেরার সময় ওই জন্যই আমরা দাঁড়িয়ে গেছি এখানে ছবি তোলার জন্য। তো ছবিটা তুলবো আর একটু আশপাশটা একটু ঘুরেও দেখবো, তারপর এখান থেকে আবার রওনা দেবো শ্রীনগরের জন্য। ছবি তোলার জন্য কিন্তু আপনারা ওই অবধি যেতে পারবেন না, এই যে ব্যারিকেড করা আছে এই ব্যারিকেডের অবধি এসে আপনারা ছবি তুলতে পারবেন। তার বাইরে গেলে ওই যে দেখছেন তো হাতে গান নিয়ে দাঁড়িয়ে আছে, একদম এফোর করে দেবে। এখানটা ঘুরে দেখে নিলাম, বেশ ভালো, এখন ফাঁকা রয়েছে। সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা এই সময় এসেছি বেশ ফাঁকা, নইলে অন্য সময় যদি ওয়েদার ভালো থাকে যাওয়ার সময় প্রচণ্ড নাকি ভিড় হয়। এখানে প্রচুর লোকজন মানে একদম দাঁড়িয়ে সেলফি তোলে, ছবি তোলে, ওইদিকে গিয়ে একদম টানেলের সামনে গিয়ে ছবি তোলে। তো এখন একদম ফাঁকা ছিল, বিন্দাস ছবি তুলেছি। তো যাই হোক, এবারে আমরা বেরিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে শ্রীনগর, কারণ এখনও যেতে অনেকটা সময় লাগে, প্রায় 6টা বাজতে যাচ্ছে। বাট আলো দেখলে কিন্তু বুঝতে পারবেন না, এখানে প্রায় 7টা 7:30 অবধি আলো থাকে। তো যাই হোক, চলুন গাড়িতে উঠে পড়ি। চলুন এবার এক নজরে দেখে নিন সেদিন সোনমার্গ ঘুরতে আমাদের মোট কত খরচ হয়েছিল। আজকের সন্ধেবেলা ডাল লেক, ওফ কি অপূর্ব। আমরা এখন এই ডাল লেকের সামনে নেমেছি, এসে এখানে একটু চা খাবো। চাটা খেয়ে নিয়ে একেবারে হোটেলের রুমে ঢুকে যাব আজকের মতো। কালকে আমরা এখান থেকে যাব হচ্ছে গুলমার্গ। তো এই গুলমার্গের ঘোরার পুরো ডিটেলস আমি নিয়ে আসবো পরের পর্বে। আজকের পর্ব অলরেডি অনেকটা বড় হয়ে গেছে,
এবং আজকের পর্ব কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো দেওয়ার। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে, ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি রোভার্স।